আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন, জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। করোনায় গত 15 মাসে আওয়ামী লীগের প্রায় 700 নেতাকর্মী মৃত্যু, প্রায় 500 নেতাকর্মীকে হারিয়েছে বিএনপি। পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনে শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী। এবং করোনা পরিস্থিতিতেও গত অর্থ বছরের চেয়ে প্রায় 7,000 কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ সময় বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস ও সব ধরনের যানবাহন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না কেউ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এটিএন বাংলাকে আরও জানান, লকডাউন বাস্তবায়ন পুলিশ ও বিজিবির পাশাপাশি রাস্তায় থাকবে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সীমান্তবর্তী কয়েকটি জেলা হয়ে প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন, ভারতীয় ভ্যারিয়েন্ট। গেল কয়েকদিনে আশঙ্কাজনকভাবে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু। শুক্রবার 108 জনের মৃত্যু আর প্রায় 6,000 মানুষের সংক্রমণের খবর আসার কয়েক ঘন্টার মধ্যেই সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিল সরকার। শুক্রবার রাতে প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সোমবার ভোর 6টা থেকে এক সপ্তাহ কঠোরভাবে লকডাউন কার্যকর করা হবে। জরুরি পরিষেবা ছাড়া এ সময় বন্ধ থাকবে সব ধরনের সরকারি বেসরকারি অফিস। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। লকডাউনের সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না কেউ। তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত পরিবহন ও গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টেলিফোনে এটিএন বাংলাকে জানান, লকডাউন বাস্তবায়নে এবার কঠোর হবে সরকার। মাঠে থাকবে সেনাবাহিনীও। সোমবার থেকে এক সপ্তাহের জন্য একটা কঠোর বিধিনিষেধ এবং সেখানে সরকারি বেসরকারি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ থাকবে, গণপরিবহন বন্ধ থাকবে, রাস্তাতে যাতে মানুষ না আসে, ঘরে থাকে। এটির জন্য পুলিশ সদস্য, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবে। প্রথমে আমরা এক সপ্তাহ দিচ্ছি এবং যদি দেখি যে সংক্রমণটা আমাদের কমছে না বা আরো কিছুদিন প্রয়োজন যদি হয় তখন আমরা বাড়াবো। এ সময় প্রতিমন্ত্রী আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সীমান্তবর্তী সহ দেশের ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে লকডাউন জারি করেও নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ। স্বাস্থ্যবিধি পুরোপুরি না মানায় সুফল মিলছে না এই লকডাউনে। সংক্রমণের লাগাম টেনে ধরতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3টি বাস স্ট্যান্ড সহ 11টি এলাকায় মানুষের চলাচলে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। লালমনিরহাটে করোনা সংক্রমণের হার 39%। জেলায় স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাফেরা করছেন আক্রান্ত ব্যক্তিরা। এই অবস্থায় আজ থেকে 7 দিনের লকডাউন দেওয়ার কথা জানিয়েছে পৌর প্রশাসন। নারায়ণগঞ্জে 4র্থ দিনের লকডাউনে সব ধরনের দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গণমানুষের চাপ বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে নানা অজুহাতে ঘরের বাইরে বের হন এলাকাবাসী। প্রয়োজনের তাগিদে গন্তব্যে ছুটছেন তারা ট্রাক, পিকআপ ভ্যান এবং অন্যান্য ছোট যানবাহনে। দেশে একদিনে করোনা ভাইরাসে মারা গেছেন 108 জন। এটি করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। নতুন শনাক্ত হয়েছেন 5,869 জন। বেড়েছে পরীক্ষার বিপরীতে আক্রান্তের হারও। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ফজলে রাব্বির রিপোর্ট। দেশে আবারও করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 100 পেরোলো। গত 19 এপ্রিল মারা গিয়েছিলেন 112 জন। এরপর কমতে শুরু করেছিল মৃত্যুর সংখ্যা। 26 মে এই সংখ্যা নেমে এসেছিল 17 জনে। জুনের শুরু থেকে আবারও বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সবশেষ 24 ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 108 জন। করোনা ভাইরাসের মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে খুলনা বিভাগ। একদিনে এই বিভাগেই সর্বোচ্চ 27 জনের মৃত্যু হয়েছে। ঢাকায় 25 জন, চট্টগ্রামে 23, রংপুরে 10 আর রাজশাহীতে প্রাণ হারিয়েছেন 16 জন। দ্বিতীয় ঢেউয়ে দেশে একদিনে সর্বোচ্চ 7,626 জন আক্রান্ত হয়েছিলেন। সেটি ছিল এপ্রিলের 7 তারিখ। 15 মে তা 261 জনে নেমে আসে। জুনের প্রথম সপ্তাহে আইইডিসিআর দেশে করোনা ভাইরাসে ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক বিস্তৃতি হয়েছে বলে জানান দেয়। ফলে আবারও বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা ও হার। শেষ 24 ঘন্টায় 27,653টি নমুনা পরীক্ষায় 5,869 জন করোনায় শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 21.22%। প্রায় 9 লাখ মানুষ দেশে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন মোট 13,976 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর প্রবেশ মুখগুলোতে পুলিশের চেকপোস্টে বাস আটকানো গেলেও দূরপাল্লার যাত্রী চলাচল বন্ধ হয়নি। বাসের বদলে সিএনজি অটোরিকশায় গাদাগাদি করে যাতায়াত করছেন হাজারো মানুষ। মনির হোসেন, তপু রিপোর্ট। ঢাকার আশপাশের 7 জেলায় 4 দিন ধরে চলছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে এই বিধিনিষেধ জারি করলেও এখন তা ঢিলেঢালা। শুক্রবার সকাল থেকে পোস্তগোলা ব্রিজ দিয়ে ভাড়া চালিত সিএনজিতে গাদাগাদি করে পারাপার হচ্ছিলেন দূরের যাত্রীরা। পুলিশ চেকপোস্টের সামনে দিয়েই চলছিল তা। টেলিভিশন ক্যামেরা দেখে এক পর্যায়ে কিছু সিএনজি আটকে ঘুরিয়ে দেওয়া শুরু করেন পুলিশ সদস্যরা। এই যে বাচ্চাটার পাশে মাস্ক নাই, আর মাস্ক তো নাই। হ্যাঁ, মাস্কের যাত্রী উঠেছেন কেন? মাস্কের যাত্রী উঠেছি বলতে যাত্রী উঠছে জিজ্ঞাসাবাদ করছে এবং যেগুলো দেখছি যে দূরপাল্লার যে সিএনজিগুলো সেগুলো আমরা এখানে চেক করে পরবর্তীতে এগুলো ঘুরাই দিচ্ছি। কঠোর লকডাউনের মধ্যেও হাজারো মানুষ এভাবে ঢাকা ছাড়ছেন এবং বিভিন্ন জেলা থেকে আসছেন। চরম ঝুঁকিপূর্ণ এ যাতায়াতে মাস্ক পরতেও অনীহা অনেকের। এখন আমি বলে বাসাতে বেরিয়েছি তো শ্বাসকষ্ট হয় ভাইয়া মাস্ক পরলে। যারা মাস্ক ব্যবহার না করে তাদেরকে আইনের আওতা নেন। মাস্ক আমি ভুলে রাখেছি। মানুষ তুমি পরো না, উনি তো শিক্ষিত মানুষ, আপনি বললেন না কেন? স্যার আমার ওই প্যান্ট চেঞ্জ করেছি তো প্যান্ট বুঝি না, প্যান্ট অন্য একটা পরেছি, প্যান্টের পকেটে ছিল আমি মনে হয়। এই হলো আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। সবকিছু আছে কিন্তু জনসচেতনতা নাই, তাদের একটা অজুহাত থাকবেই সবসময়। কড়াকড়ির মধ্যেও যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় চেকপোস্টগুলো সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। মনির হোসেন, তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 15 মাসে মারা গেছেন আওয়ামী লীগের প্রায় 700 নেতাকর্মী। এতে সাংগঠনিকভাবে বাধার মুখে পড়েছে দলটির কার্যক্রম। মানুষের জন্য কাজ করতে গিয়ে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর মৃত্যু বলে দাবি দলটির নেতাদের। আবেল মাহমুদের রিপোর্ট। দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন মনির হোসেনের মতো ছাত্রলীগ নেতাকর্মী। করোনায় মৃতদের সৎকার বা দাফন, ত্রাণ বিতরণ, এমনকি কৃষকদের পাশেও দাঁড়িয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। দলটির তথ্য মতে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে গিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন ও আবুল হাসনাত, প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ মারা যান। বর্তমান সংসদের 9 জন সদস্য ছাড়াও করোনায় মারা গেছেন আরও 13 জন সাবেক সংসদ সদস্য। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সহ দেশে ও বিদেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন প্রায় 700 নেতাকর্মী। রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি দায়িত্ব পালন ও সাংগঠনিক কাজ দুটোই সমান্তরালভাবে করতে গিয়ে এত নেতাকর্মী মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। তবে সবাই সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে এত নেতাকর্মীর মৃত্যু হতো না বলেও দাবি তাদের। স্বাস্থ্যবিধি মেনে চলা হতো তাহলে আমরা এত ক্ষতির সম্মুখীন হতাম না, এত ক্ষয়ক্ষতি হতো না যেটুকু হয়েছে। তাই আমরা মনে করি এখনো সময় আছে। আজকে স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং অত্যন্ত ফরজ কাজ হিসাবে আমি মনে করি। এদিকে মহামারীর কারণে সাংগঠনিক কর্মসূচি বন্ধ থাকায় ঝিমিয়ে পড়েছেন নেতাকর্মী। তৈরি হয়েছে অভ্যন্তরীণ দূরত্ব। গত 1.5 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 700-র উপরে নেতাকর্মী দেশে এবং প্রবাসে ইন্তেকাল করেছেন। নেতাকর্মীরা যখন সামনাসামনি
হাত মিলিয়ে কথা বলে বা পাশাপাশি বসে কথা বলে, সেটার এফেক্ট অবশ্যই অনেক বেশি। কর্মীরা যখন কাছে থাকে তখন আমরা উজ্জীবিত হই, কর্মীরা উজ্জীবিত হয়, এটার তো কোনো বিকল্প নাই। সংকট মোকাবেলায় বিকল্প চিন্তা ভাবনা করছে দলটি। আমরা কাজ পুরোপুরিভাবে শুরু করতে পারিনি কোভিড-19 জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের মধ্যেই আমরা এই ঢাকা বিভাগের টিমের মধ্যে ছোট ছোট টিম গঠন করব এবং তারা এক একটা জেলায় যেয়ে অথবা ভার্চুয়ালি তাদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি শুনবে এবং আমরা যেভাবে হোক স্বাস্থ্যবিধি মেনটেন করে প্রয়োজনীয়তে জেলাতে যে অথবা কখনো তাদেরকে ডেকে বা আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করব এবং এইভাবে আমরা আমাদের দলকে উজ্জীবিত রাখবো। করোনা কাল কেটে গেলে আবারও নতুন উদ্যমে কাজ করার প্রত্যাশা নেতাদের। বিএনপি জামাতের সময়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রথম সারির বেশ কয়েকজন সহ তৃণমূল পর্যায়ে প্রায় 500 নেতাকর্মীকে হারিয়েছে বিএনপি। আর দলীয় প্রধান বেগম খালেদা জিয়া সহ করোনা আক্রান্ত হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, জনগণের দল হিসেবে যে কোনো দুর্যোগে অতীতের মতো জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকবে বিএনপি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। অদৃশ্য শত্রু করোনা ভাইরাসে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বিপর্যস্ত মানুষের জীবন জীবিকা। দেশের রাজনীতিতেও পড়েছে এর প্রভাব। গেল 1 বছর ধরে সাংগঠনিক স্থবিরতার পাশাপাশি করোনায় নেতাকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর ঘটনা দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির জন্য ছিল বড় ধাক্কা। বিএনপির দলীয় হিসাবে 1 বছরে করোনায় মারা গেছেন প্রায় 500 নেতাকর্মী। এই তালিকায় রয়েছেন 2 ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী। আছেন চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল খান, আহসানুল্লাহ হাসান, ডক্টর মামুন রহমান ও সাবেক এমপি আমজাদ হোসেন। এর আগে আপনার প্রায় 400 আমরা পেয়েছিলাম, সেটা প্রায় 6 মাস আগে একটা সার্ভে অনুযায়ী। রিসেন্টলি আমরা এই ধরনের কোনো সার্ভে আমরা করিনি, তবে এর মধ্যেই তো আরো অনেকেই, আমাদের সিনিয়র লিডাররা পর্যন্ত বেশ কয়েকজনই মারা গেছেন। দলীয় প্রধান বেগম খালেদা জিয়া সহ করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 7000 নেতাকর্মী। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি নেতাকর্মীরা ত্রাণ সহায়তা সহ নানাভাবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান মির্জা ফখরুল। আমরা তো একটা রাজনৈতিক দলের তো আপনার কিছু দায়িত্ববোধ থাকে, কিছু আপনার অব্লিগেশন থাকে এবং সেটা তাদেরকে পালন করতে হয় এবং সেই পালন করতে গিয়ে তো তখন করোনার মধ্যেও আমাদেরকে সেই ধরনের ঝুঁকি নিতে হয়, তো সেই ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। সম্প্রতি করোনা পরিস্থিতি আবারও অবনতি হওয়ায় রাজনৈতিক কর্মসূচি আর সাংগঠনিক কর্মকাণ্ড সীমিত করে এনেছে দলটি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী 29 জুন, চলবে 11 জুলাই পর্যন্ত। এ সংক্রান্ত নিয়মকানুন ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কারণে এবার কোনো নির্বাচনী বা টেস্ট পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজটি করতে হবে অনলাইনে। এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি জানিয়েছিলেন, আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। করোনা পরবর্তী টেকসই ও স্থিতিস্থাপক বিশ্ব ব্যবস্থার জন্য পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনের শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ম জাতিসংঘ পানি ও বিপর্যয় সম্পর্কিত বিশেষ থিমেটিক অধিবেশনে দেওয়া ভার্চুয়াল ভাষণে পানি সম্পর্কিত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেচনার জন্য 5টি প্রস্তাবনা উপস্থাপন করেন তিনি। এর মধ্যে রয়েছে বিশ্বকে নিরাপদ পানির জন্য সমন্বিত, ফলদায়ক, মনোযোগী ও অভিযোজিত বৈশ্বিক প্রচেষ্টা এবং ভালো অনুশীলন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং তাজিকিস্তানের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ ও নেতারা এতে অংশ নিচ্ছেন। জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ এই অনুষ্ঠানের সহ আয়োজক। To propose some points for consideration by the international community. Number 1. We need to take comprehensive, result-oriented, focused and adaptive global approach for water security. It is important to raise political awareness and to share good practices, knowledge and experiences.
there should be synergies on water management and water policies and use among the nations of upper and lower basins. We should focus on implementation of the Sendai framework, the SDGs, and the Paris Agreement. And finally, we need to mobilize financial resources for the vulnerable countries to ensure their adequate access to water. করোনা পরিস্থিতিতেও রাজস্ব আদায়ে সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। 15 দিনের আগে অর্থবছরে যে প্রায় 7,000 কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছে প্রতিষ্ঠানটি। কাস্টমস কর্তৃপক্ষ বলছে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার কারণে বেড়েছে রাজস্ব আদায়। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। করোনা ধাক্কা সামলে ধীরে ধীরে গতি ফিরে পাচ্ছে দেশের অর্থনীতি। স্থানীয় উৎপাদন ও সরবরাহে গতি আসার পাশাপাশি বাড়ছে আমদানি রপ্তানি, ফলে বেড়েছে রাজস্ব আদায়ও। দেশের 92% আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার শুল্কায়নে কাজ করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। করোনা পরিস্থিতির মধ্যেও দেশের বড় এই শুল্ক স্টেশন চলতি 2020-21 অর্থ বছরের 15 জুন পর্যন্ত রাজস্ব আহরণ করেছে 47,919 কোটি 78 লাখ টাকা। অথচ গত বছর 2019-20 অর্থ বছরে এর পরিমাণ ছিল 41,853 কোটি টাকা। অর্থাৎ অর্থ বছর শেষ হবার 15 দিন আগেই অর্জিত হয়েছে অতিরিক্ত 6,066 কোটি 78 লাখ টাকা রাজস্ব। সব জায়গায় কিছু ব্যবসায় ক্ষতি হচ্ছে, তারপরেও আমরা আমাদের যে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এখানে এই করোনার মধ্যেও গত বছরের চেয়ে আমাদের 19%-এর বেশি প্রবৃদ্ধি আছে। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের অর্থনীতি। এখন প্রয়োজন কর্তৃপক্ষের সহযোগিতা বাড়ানো। আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে এগুলি যদি সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে তাহলে রেভিনিউ ইনকাম বাড়াবে, এখানে কোনো ডাউট নেই। এনবিআর থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতে হবে। সেজন্য আমরা বন্ড কাস্টম থেকে যতটুকু সহযোগিতা পেয়েছি, কিছুটা অনিয়ম আছে, কিছুটা সমস্যা আছে, এই সমস্যার সমাধানের জন্য আমরা কেস টু কেস কাজ করছি। এদিকে জালিয়াতি রোধ ও শুল্ক ফাঁকি ঠেকাতে অসাধু C&F এজেন্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। স্থগিত হয়েছে 42টি লাইসেন্স, বাতিল হয়েছে 3টি। বড় একটা চালান ধরা পড়লো বিদেশি সিগারেটের, যেটা ট্যাক্স প্রায় 14 কোটি টাকার মতো। তো এই বিষয়গুলো কি হবে, এটা কিন্তু আবার লোকাল মার্কেটকেও কিন্তু আমরা রক্ষা করার জন্য কাস্টমস কাজ করে আইন অনুযায়ী। বন্দরে কাজের গতি বাড়াতে ব্যবসায়ীদের আরও দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান কাস্টমস কর্তৃপক্ষের। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। জামালপুরের সরিষাবাড়িতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল বিকেলে জামালপুর সদরের দিকপাইত এলাকা থেকে আল্লাহদান পরিবহনের যাত্রীবাহী একটি বাস রিসাবাড়ি এলাকার দিকে যাচ্ছিল। এই সময় বিপরীতমুখী মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের লাশ উদ্ধার করে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে 22.5 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার মার্কিন একটি আদালত এই আদেশ দেয়। রায় ঘোষণার সময় ফ্লয়েডকে হত্যার পর সারা বিশ্বে যে বেদনাহত পরিবেশ সৃষ্টি হয়েছিল তাও উল্লেখ করেন আদালত। বিবিসির খবরে বলা হয়, পুলিশ কর্মকর্তা চৌভিন গত এপ্রিলে দোষী প্রমাণিত হওয়ার পর শুক্রবার তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। গত বছরের 25শে মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ ফ্লয়েডকে আটকের পর হাঁটু দিয়ে রাস্তার উপর তার ঘাড় চেপে ধরেন পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। এ সময় ফ্লয়েড অনেক আর্তনাদ করলেও তাকে ছেড়ে না দিলে এক পর্যায়ে মৃত্যুবরণ করেন তিনি। এই হত্যার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। এবারে কোপা আমেরিকার খবর।
চিলিকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারাগুয়ে। গ্রুপের আরেক ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একই ব্যবধানে জিতে শেষ 8 নিশ্চিত করেছে উরুগুয়ে। অন্যদিকে 3 ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বলিভিয়া। SM আশরাফের রিপোর্ট। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি and Uruguay। শুধু বল দখলে রাখলেই জেতা যায় না, প্রতিপক্ষের পোস্টের ঠিকানাটাও খুঁজে পেতে হয়। তা না হলে চিলির মতোই পরাজয়ের হতাশা সঙ্গী হবে যে কোনো দলের। ব্রাজিলিয়ায় প্রায় 70% বল নিজেদের কাছে রেখেও হারতে হয় আর্তুর ভিদালদের। অন্যদিকে মিগুয়েল আলমিরন আর কার্লোস গঞ্জালেসরা যখনই বল পেয়েছেন কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন চিলি রক্ষণে। সেই ধারায় 33 মিনিটে ব্রায়ান সামুদিও এগিয়ে নেন প্যারাগুয়েকে। 30% বল দখলে রেখেও প্রতিপক্ষ পোস্টে 7 শট নেয় এদুয়ার্দো বেরিজুর দল। 58 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেড তারকা মিগুয়েল আলমিরন। এতে এক ম্যাচ হাতে রেখেই 6 পয়েন্ট নিয়ে শেষ 8-এ প্যারাগুয়ে। বলিভিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোল আদায়ের চেষ্টা করেছেন সুয়ারেজ, কাভানিরা, কিন্তু প্রতিপক্ষ রক্ষণে গিয়ে বারবার খেই হারানোয় হতাশ হতে হয় অস্কার তাবারেজের শিষ্যদের। গোল মিসের উৎসবে অবশেষে উরুগুয়ে এগিয়ে যায় 40 মিনিটে। গোলরক্ষক কার্লোস লাম্প বল ঠেকাতে গিয়ে পাঠিয়ে দেন নিজেদের জালেই। এরপর 79 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এডিনসন কাভানি জাল খুঁজে পাওয়ায় স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে 15 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। SM আশরাফ, ATN বাংলা। এবার ইউরোর খবর। আজ শুরু হচ্ছে ইউরোর শেষ 16 লড়াই। প্রথম ম্যাচে রাত 10টায় ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ডেনমার্ক। 30 জুন সুইডেন ও ইউক্রেনের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। এর মধ্যে বেলজিয়াম, পর্তুগাল এবং ইংল্যান্ড জার্মানি ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে ফুটবল ভক্তদের। মমিনুর রিপনের রিপোর্ট। শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা। 6টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল, সেই সাথে তৃতীয় হয়ে 4টি, সব মিলিয়ে 16টি দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। শনিবার ওয়েলস ডেনমার্ক ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠা লড়াই। রোববার মুখোমুখি হবে ইতালি, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র। সোমবার হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বেলজিয়াম, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া, স্পেন। মঙ্গলবার ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইংল্যান্ড, জার্মানি এবং বুধবার শেষ 16 সবশেষ ম্যাচে লড়বে সুইডেন ও ইউক্রেন। এর মধ্যে বেলজিয়াম পর্তুগাল ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা, কারণ এবারের আসরে মাঠ ও মাঠের বাইরে সবচেয়ে আলোচিত ফুটবলার CR7। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ 109 গোল করা আলিদায়ের পাশে নাম লিখেছেন রোনালদো। আর একটি গোল করলেই সবাইকে ছাড়িয়ে যাবেন পর্তুগিজ মহাতারকা। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে শিরোপা পুনরুদ্ধারে মরিয়া জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে 3টি করে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ইতালি ও বেলজিয়াম। তারকা নির্ভর দল নিয়ে গ্রুপ পর্ব উতরাতে কিছুটা ধুঁকতে হয়েছে ফ্রান্সকে। তবে ধারালো আক্রমণ ভাগ নিয়ে শিরোপার অন্যতম দাবিদার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মমিনুর রিপন, ATN বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 ক্রিকেট লিগের অলিখিত ফাইনালে আজ মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গ্রুপ পর্ব আর সুপার লিগ শেষে 15 ম্যাচে 11 জয়, 2 দলেরই পয়েন্ট 22। তাই এ ম্যাচে জয়ী দল শিরোপা জিতবে। গ্রুপ পর্বে মুখোমুখি লড়ে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে প্রাইম ব্যাংকে 30 রানে হারায় আবাহনী। শিরোপা নির্ধারণী ম্যাচেও জয় চান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার।
সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন, জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। করোনায় গত 15 মাসে আওয়ামী লীগের প্রায় 700 নেতাকর্মী মৃত্যু, প্রায় 500 নেতাকর্মীকে হারিয়েছে বিএনপি। পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনে শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর। এবং করোনা পরিস্থিতিতেও গত অর্থবছরের চেয়ে প্রায় 7,000 কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।